প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসি সার্কিট নিয়ে যখন কাজ করব, আর এসি সার্কিটের কাজ মানেই হচ্ছে আমাদের ওইখানে অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ ভোল্টেজ, কারেন্ট এবং ইম্পিডেন্সের মধ্যে অ্যাঙ্গেল থাকবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল নাও থাকতে পারে। তো এই এসি সার্কিটে যে অ্যাঙ্গেল থাকা না থাকা, এদের একটা প্রপার্টি, এই প্রপার্টির একটা নাম আছে। আর সেই প্রপার্টিটাকে মূলত তোমার হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়। তো পাওয়ার ফ্যাক্টরটা কি? আর এসি সার্কিট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসি পাওয়ার মানেই সেখানে পাওয়ার ফ্যাক্টর থাকবে। এজন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে আমাদের কনসেপশনটা একটু ক্লিয়ার থাকা দরকার। এজন্য আমরা প্রথমে এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে একটু আলোচনা করব, এবং এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে আমাদের যদি কোনো ডাউট থাকে সেই ডাউটটাকে ক্লিয়ার করব, যাতে করে আমাদের পরবর্তী যে লেকচারগুলো আছে, লেকচারগুলো যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, এজন্য আমরা পাওয়ার ফ্যাক্টরটা প্রথমে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব যে আসলে পাওয়ার ফ্যাক্টরটা কি, পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশনটা কি। তো পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন হচ্ছে তোমার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। সংক্ষেপে পাওয়ার ফ্যাক্টরকে আবার পিএফও বলা যায়, পাওয়ার ফ্যাক্টর। তো এটা ছিল আমাদের ডেফিনেশন। এখন এই ডেফিনেশনটাকে আমরা ক্লিয়ার করব। তো এখানে দেখো বলছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। মনে করো আমাদের সার্কিট ক্যালকুলেশনে একটা ভোল্টেজের মান পেলাম আমরা 100 ভোল্ট, এবং এটার অ্যাঙ্গেল হচ্ছে 10, এবং কারেন্ট মনে করো যে 5 অ্যাম্পিয়ার পেলাম, এবং এটার অ্যাঙ্গেল পেলাম হচ্ছে তোমার 30 ডিগ্রি। তো এখন এই যে এখানে ভোল্টেজেরও একটা অ্যাঙ্গেল আছে এবং কারেন্টেরও একটা অ্যাঙ্গেল আছে। তো তাহলে এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন থেকে আমরা কি জানি? তো আমরা সর্বপ্রথমে কি করব, যে এখানে মূলত কি দেওয়া আছে না দেওয়া আছে এইটার দিকে তাকাবো না। হ্যাঁ, এটার দিকে প্রথমে আমাদের দেখতে হবে, এটার দিকে আমাদের তাকাতে হবে, এবং এইটা দেখে আমরা প্রথমে কি করব, ছবি আঁকবো। অর্থাৎ এটাকে তোমার সাথে গ্রাফে প্লট করার চেষ্টা করব। গ্রাফে প্লট করলে কি হবে, আমাদের ভুল হবে না, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো দেখো আমাদের কার্তেশিয়ান সিস্টেমে তোমার এটা হচ্ছে কার্তেশিয়ান সিস্টেম, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক। তো পাওয়ার তোমার হচ্ছে অ্যাঙ্গেল পরিমাপের ক্ষেত্রে আমাদের এই এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে রেফারেন্স, অর্থাৎ কোনো একটা মান যেখানেই থাকুক না কেন সেটাকে আমরা মেজার করবো কোথা থেকে, এই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। মনে করো তোমার হচ্ছে একটা অ্যাঙ্গেল মনে করো যে এই বরাবর আছে, তো এখন এটা কত ডিগ্রি কোণে আছে। তো আমরা এটা দেখো, আমরা চাইলে কিন্তু এখান থেকেও বলতে পারি যে এটা থেকে যদি বলি তাহলে কত ডিগ্রি হচ্ছে, ধরে নাও 45 ডিগ্রি, এইখান থেকে এটা 45 ডিগ্রি। আবার কেউ মনে করো বললো এখান থেকে, তাহলে এইখান থেকে যদি সেখানে 90 আর এখানে আছে 45, তাহলে আছে 135 ডিগ্রি। তাহলে দেখো এখানে কন্ট্রাডিকশন তৈরি হবে কি না। কেউ বলবে 45 ডিগ্রি, কেউ বলবে 135 ডিগ্রি। আবার যদি কেউ মনে করো যে এইখান থেকে যদি মেজার করে তাহলে তো আরও 90 ডিগ্রি বেড়ে গেল। তো তাহলে এটা তখন কত হবে, এইখান থেকে বললে আবার হবে 225 ডিগ্রি। তো তাহলে এখানে এই যে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাক্সিস থেকে যদি এটাকে বলে, তাহলে দেখো এখানে কতগুলো অ্যাঙ্গেলের মান পাওয়া যাবে। আসলে এই জন্য আমাদের একজ্যাক্ট মান কোনটা সেটা জানতে হবে। সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেল, এই জন্য আমাদের এই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকেই মাপতে হবে, অন্য কোনো দিক থেকে এটা মাপা যাবে না। তুমি চাইলে এখান থেকে মাপতে পারবে না, এখান থেকেও মাপতে পারবে না, এখান থেকেও মাপতে পারবে না, শুধু মাপতে হবে তোমাকে কোথা থেকে, এই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। তো তাহলে দেখো
এই যে এইটা, তার মানে এটা ভ্যালিড নয়, অর্থাৎ এটা বাদ। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে মাপা যাবে না, মাপতে হবে এখান থেকে। তারপরে এইখান থেকে যেটা মাপা হবে সেটাও বাদ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে মাপতে হবে শুধুমাত্র এইখান থেকে। তো আমরা এইখান থেকে যদি মাপি তাহলে কি হতে পারে? তাহলে দেখো আমাদের অ্যাঙ্গেল পরিমাপ করতে হবে এইখান থেকে। তো এখন মনে করো যে একটা ভেক্টর এখানে আছে, তাহলে এইখানে যদি থাকে তাহলে এখান থেকে এটা কত ডিগ্রি কোণে আসছে সেটা আমরা এখন যদি মেজার করতে চাই, তো তাহলে দেখো এইখানে আমি দুইটা উপায়ে আসতে পারি। দেখো এই দিক থেকে আসতে পারি, আবার চাইলে এই দিক থেকেও আসতে পারি। তো তাহলে দেখো এখন তো আমি এই যে দুইটা দিক থেকে আসলাম, উভয় দিক থেকে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আসছি। আমাদের শর্তে বলা হয়েছে যে অ্যাঙ্গেল পরিমাপের সময় আমাদেরকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকেই মাপতে হবে। তো তাহলে এইটা দেখো, এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, এইটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, কিন্তু এখানে রোটেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন আর একটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, ঠিক আছে? তো এখন এখানে দুইটাই সঠিক। যেমন মনে করো এইখানে মনে করো যে তোমাদের স্কুল, আর এইখানে মনে করো যে তোমার বাসা। তো এখন মনে করো যে তোমার স্কুল থেকে বাসা আর বাসা থেকে স্কুলের মধ্যে দুইটা পথ রয়েছে। মনে করো এরকম একটা পথ আর এইরকম একটা পথ রয়েছে। তো মনে করো যে এই পথটার নাম দিলাম এ, এই পথটার নাম দিলাম হচ্ছে বি। এখন তোমার বাসা এবং স্কুল থেকে, তোমার বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য দুইটা পথ আছে। এখন চাইলে যে কোনো পথ দিয়ে কিন্তু তোমার স্কুলে তুমি যেতে পারো। তো একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যাওয়ার মধ্যে একাধিক পথ থাকতেই পারে। ঠিক একইভাবে দেখো এইখান থেকে এইখানে আসার জন্য আমরা দুইটা পথ পেয়েছি, তো একাধিক পথ থাকাটাই স্বাভাবিক। তো এখন এইখানে খেয়াল করে দেখো আমাদের সবচেয়ে মানে এই যে আমরা যদি এইখানে তোমার বাড়ি এবং বাসার মধ্যে যদি এরকম দুইটা পথ যদি চুজ করে দিই, তার ভিতরে দেখো তো কোন পথটাকে তোমরা সিলেক্ট করবে। দেখো এই এ পথে যদি যাও তাহলে তোমাকে একটু বেশি পথ অতিক্রম করতে হবে, আর বি পথে গেলে তুমি শর্টকাটে কিন্তু এই তোমার বাসা থেকে তোমার স্কুলে যেতে পারবে। তো তাহলে এইখানে আমরা সেইটাই চয়েস করি যেটা হচ্ছে শর্টকাট। তবে এই এ পথ যে ভুল সেটাও কিন্তু নয়, এ পথটাও সঠিক, অর্থাৎ এ পথের মাধ্যমে আমরা এই বাসা থেকে স্কুলে যেতে পারি। তবে এর মধ্যে আমরা দেখব কোনটা শর্টকাট হয়, আমরা সেইটাই চুজ করব। ঠিক একইভাবে এইখানে আমরা দুইটা রোটেশন দেখতে পাচ্ছি। তো এই দুইটা রোটেশনের ভিতরে একটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। আমাদের এখানে দুইটা রোটেশনই ঠিক, অর্থাৎ আমরা এখান থেকে দেখো যদি ক্লকওয়াইজে যাই তাহলে এখানে পাচ্ছি 90 আর এখানে পাচ্ছি 45, তার মানে হচ্ছে 135 ডিগ্রি। যদি আমরা আমাদের রোটেশনটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে পাচ্ছি আমরা 135 ডিগ্রি। এবার দেখো আমাদের রোটেশনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কত ডিগ্রি হচ্ছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, আর এইখান থেকে আমরা একটু ধরে নিয়েছি কত 45 ডিগ্রি। তো তাহলে 180 আর আমাদের এখানে আছে 45, তার মানে হচ্ছে 225 ডিগ্রি। এখানে আমাদের দুইটা অ্যাঙ্গেলই সঠিক, দুইটা অ্যাঙ্গেলই সঠিক। তবে এর ভিতরে আমরা কি করব, যেটা শর্টকাট আমরা সেইটা চুজ করব, সেইটা সিলেক্ট করব। তো তাহলে দেখো এদিকে যদি আমি অ্যান্টি ক্লকে ঘুরি তো তাহলে আমাকে যেতে হবে কত ডিগ্রি, 225 ডিগ্রি। আর যদি আমি ক্লকওয়াইজ যাই তাহলে যেতে হবে কত ডিগ্রি, 135 ডিগ্রি। তো তাহলে এইটা হচ্ছে আমার শর্টকাট, তাহলে আমরা এইটাই চুজ করব। তবে এইখানে কথা হলো যে আমরা যদি ক্লকওয়াইজে ঘুরি তাহলে সেই অ্যাঙ্গেলের পূর্বে একটা নেগেটিভ সাইন দিতে হবে, আর যদি অ্যান্টি ক্লকে ঘুরি তাহলে সেই অ্যাঙ্গেলের পূর্বে প্লাস দিতে হবে। তো প্লাস চিহ্নটা তোমরা জানো যে না দিলেও চলে, বোঝা যায় যে নিচে সামনে প্লাস আছে, কিন্তু মাইনাস চিহ্নটা অবশ্যই দিতে হয়। তো তাহলে দেখো এইখানে যদি তোমার এই ভেক্টরটার অবস্থানের কথা যদি বলা হয়, তার মানে যদি এখানে 225 ডিগ্রি কেউ যদি বলে যে এই ভেক্টরটার পজিশন হচ্ছে 225 ডিগ্রি, তার মানে এখানে একটা প্লাস আছে। তো তাহলে তখন বোঝা যাবে যে এই 225 ডিগ্রি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে 225 ডিগ্রি। এখন কেউ যদি বলে 135 ডিগ্রি, তাকে অবশ্যই 135-এর আগে একটা মাইনাস দিতে হবে, কারণ কি এটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তো যখন নাকি অ্যাঙ্গেলের পূর্বে একটা মাইনাস আসবে তখন আমরা বুঝতে পারবো যে এই রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশনে 135 ডিগ্রি। তো আশা করি যে তোমরা কিভাবে অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করা হয় এবং অ্যাঙ্গেলের মান কিভাবে বের করা হয় বা কোথা থেকে বের করতে এটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন এইখানে দেখো আমাদের একটা ভোল্টেজ দেওয়া আছে এবং কারেন্ট দেওয়া আছে। এখানে আমাদের ডেফিনেশনে বলা হচ্ছে যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। তাহলে এখানে ভোল্টেজেরও অ্যাঙ্গেল আছে এবং আমাদের কারেন্টেরও অ্যাঙ্গেল আছে। তো আমরা প্রথমে কি করব, এদেরকে কার্টেসিয়ান সিস্টেমে প্লট করব, প্লট করে তারপরে এখান থেকে পাওয়ার ফ্যাক্টরের মান নির্ণয় করব। কারণ কি
কারণ হচ্ছে প্লট করার একটা সুবিধা হচ্ছে যে এখানে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে, এবং যদি আমরা প্লট না করি তাহলে ভুলটা কোথায় হতে পারে সেটাও তোমরা একটু বুঝতে পারবে যদি আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। তো তাহলে এখন এখানে দেখো আমাদের ভোল্টেজ আছে কত, ভোল্টেজ আছে 100 এবং এটার অ্যাঙ্গেল হচ্ছে 10। তো তাহলে আমি ধরে নিলাম যে ভোল্টেজ হচ্ছে এটা হচ্ছে 100 এবং এটার অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রি। মনে করো যে রেফারেন্স থেকে এইটুকু হচ্ছে 10। আচ্ছা, এরপরে দেখো কারেন্ট হচ্ছে কত 5, মান হচ্ছে 5 এবং অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তো তাহলে ধরে নিলাম এইখানে এটা হচ্ছে 5 এবং অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তো তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত ডিগ্রি, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, আর এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 10 ডিগ্রি। তো তাহলে আমাদের ডেফিনেশন আসতেছে কি, ডেফিনেশন আসতেছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। তো তাহলে এখানে দেখো এইখান থেকে আসলে ভোল্টেজ এবং কারেন্টের মানের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আমরা এখানে বসাবো প্লট করব ঠিক তখনই আমরা একজ্যাক্ট ফিগারটা একজ্যাক্ট মানটা এখান থেকে আমরা পাবো। তো তাহলে দেখো এখন আমার এই যে প্লট করার পরে দেখো ভোল্টেজ এবং কারেন্ট কতটুকু হচ্ছে, এইটা হচ্ছে আমার ভোল্টেজ এবং কারেন্ট, দেখো এইটুকু হচ্ছে আমার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো তাহলে এইখানে দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে 10, এইটুকু সম্পূর্ণটা হচ্ছে 30। তো তাহলে এইখান থেকে এইটুকু কত হবে, তাহলে এইটুকু হবে হচ্ছে 20 ডিগ্রি। তো তাহলে দেখো এখানে আমরা ভোল্টেজ এবং কারেন্টের মান পাচ্ছি কত, 20 ডিগ্রি। তো তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন থেকে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন মান, কোসাইন হচ্ছে পূর্ণরূপ, আমরা জানি কজটাকে, এই কোসাইনটাকে আমরা সংক্ষেপে কজ বলি। তো তাহলে দেখো পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন থেকে PF ইজ ইকুয়ালস টু কোসাইন মান, দ্যাট মিনস কজ, এখানে কত ডিগ্রি পেয়েছি আমরা 20 ডিগ্রি। শর্টকাটে যদি আমরা বলি আমরা পাওয়ার ফ্যাক্টরকে বলবো কস থিটা, আর থিটাটা হচ্ছে কি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো তাহলে দেখো এইখানে দুইটা মান নিয়ে আমরা প্লট করলাম, প্লট করে এখান থেকে মান পেলাম। তো এখন এইটাকে যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান। এখন দেখো এখানে দুইটা ভ্যালু ছিল আমাদের পজিটিভ, অর্থাৎ দুইটা অ্যাঙ্গেলই ছিল পজিটিভ। তো এখন দেখো এইখানে দুইটাই পজিটিভ, আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি যে দুইটা থেকে আমরা কি করলাম, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে যেটা হলো সেটা। এখন তোমাদের মনে হতে পারে যে তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে যেটা হবে সেটাই পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, তাহলে যদি এইটা যদি মনে করে থাকো আমরা আরেকটা এক্সাম্পল নিব। মনে করো এখানে আমরা আরেকটা এক্সাম্পল নিলাম। মনে করো যে এখানে আমাদের ভোল্টেজ অ্যাঙ্গেল হচ্ছে মনে করো যে -10 ডিগ্রি, আর আমাদের কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে মনে করো যে 5 এবং এটা 30 আছে। তো এখন এইটা কিভাবে হবে, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো প্রথমে আমরা কি করব, একটা কার্টেসিয়ান সিস্টেম নিব। তো দেখো এইখানে প্রথমে আমরা যদি ভোল্টেজটাকে বসাই তাহলে কি হবে, ভোল্টেজের আগে দেখো -10 ডিগ্রি। তো তাহলে মাইনাস হইলে কোন দিকে হবে, তাহলে দেখো মাইনাস মানে হচ্ছে আমাদের রোটেশনটা কোথায় হবে, ক্লকওয়াইজ, মানে হচ্ছে নিচের দিকে যেতে হবে। তাহলে দেখো -10 আমি ধরে নিলাম এই বরাবর, এইটা হচ্ছে -10, তাহলে হচ্ছে 100 অ্যাঙ্গেল হচ্ছে -10 ডিগ্রি। তাহলে দেখো এই ভোল্টেজকে আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আছে কারেন্ট হচ্ছে 5, অ্যাঙ্গেল হচ্ছে 30। তাহলে ধরে নিলাম এটা এই বরাবর, এটা হচ্ছে 5, অ্যাঙ্গেল হচ্ছে 30। তাহলে দেখো বসানো হয়ে গেল। এখন আমাদের অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশনে আমরা কি জানি যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে দেখো আমার কারেন্ট হচ্ছে এখানে আর ভোল্টেজ হচ্ছে এখানে, তার মানে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা হবে সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান। তো তাহলে দেখো এইটা কত ডিগ্রি ছিল, এইখান থেকে এই পর্যন্ত ছিল হচ্ছে 10 ডিগ্রি। এটা -10 ডিগ্রি, যেহেতু এটা ক্লকওয়াইজ, এখানে মাইনাস না দিলেও আমরা বুঝতে পারবো যে এটা নেগেটিভ। আর এইখান থেকে এইটুকু কত, এইখান থেকে এটুকু হচ্ছে 30 ডিগ্রি। তো তাহলে দেখো এখন আমার ভোল্টেজ এবং কারেন্ট সম্পূর্ণ হচ্ছে এইটুকু। তাহলে এখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে, তাহলে দেখো এখান থেকে আমরা থিটা সমান পাচ্ছি এইখানে 30 ডিগ্রি এবং এইখানে হচ্ছে 10 ডিগ্রি। তাহলে টোটালি আমরা পাচ্ছি হচ্ছে 40 ডিগ্রি। তো তাহলে এইখানে আমাদের পাওয়ার ফ্যাক্টর হবে PF সমান cos থিটা বা cos, এখানে আমরা অ্যাঙ্গেল পেলাম হচ্ছে 40 ডিগ্রি। তো এখন এটা ক্যালকুলেটরে দিলে যেটা মান আসবে সেটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান। তো তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টরটা যখন বের করব, অ্যাঙ্গেল যোগ করব নাকি বিয়োগ করব, নাকি দুইটাই যোগ করব নাকি দুইটাই বিয়োগ করব, এইটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ভেক্টরের উপরে বা ফেজরের উপরে। আমরা কখনোই মৌখিকভাবে
এটা হিসাব করব না, তাহলে মৌখিকভাবে হিসাব করতে গেলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমরা চেষ্টা করব সবসময় এরকম একটা ছোট ছবি এঁকে পাওয়ার ফ্যাক্টরটা হিসাব করার, যাতে আমাদের ভুল না হয়। আমরা আরও একটা উদাহরণ নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের এই পাওয়ার ফ্যাক্টরের বেসিকটা ক্লিয়ার হবে। মনে করো এখানে একটা ভোল্টেজ আছে, মনে করো ভি সমান সমান 20, অ্যাঙ্গেল হচ্ছে -45 ডিগ্রি। এরপরে আর একটা কারেন্ট নিলাম, মনে করো কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং অ্যাঙ্গেল হচ্ছে মনে করো যে তোমার -180 ডিগ্রি, অথবা আমরা আরেকটু কম নেই, মনে করো যে 170 ডিগ্রি। তো এখন এখানে দুইটাই মাইনাস আছে, তো এখন দুইটা যদি মাইনাস থাকে এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টরটা কীভাবে ক্যালকুলেশন করব? আমরা কোনো মৌখিক ক্যালকুলেশনে যাব না, আমরা সরাসরি প্রথমে এদেরকে প্লট করব, প্লট করে এরপরে আমরা যোগ বা বিয়োগ যা করতে হয় করব। তাহলে প্রথমে দেখো -45 ডিগ্রি, মাইনাস দিয়ে বোঝাচ্ছে কি ক্লকওয়াইজ রোটেশন হবে। তো আমি ধরে নিলাম এইটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটার মান হচ্ছে 20, অ্যাঙ্গেল হচ্ছে -45 ডিগ্রি। এরপরে দেখো, এরপরে আছে কত 170 ডিগ্রি, -170, তার মানে কি এইটাও মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে ক্লকওয়াইজ রোটেশন, অর্থাৎ এই দিকে ঘুরতে হবে। তো দেখো এই দিক থেকে আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আসি, তাহলে আমার মোট রোটেশন হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 180 হয়, তাহলে 170 কোথায় হতে পারে? ধরে নিলাম এই বরাবর হচ্ছে 170, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল হচ্ছে 2 এবং কারেন্ট হচ্ছে 2, অ্যাঙ্গেল হচ্ছে 170। তো এখন পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশন থেকে আমরা জানি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তাহলে দেখো এইখান থেকে এইটুক হচ্ছে 45 ডিগ্রি, আবার এইখান থেকে এই সম্পূর্ণটা হচ্ছে 170 ডিগ্রি। তাহলে এইখান থেকে এইটুক কত ডিগ্রি হচ্ছে? তাহলে 170 থেকে যদি আমি 45 বাদ দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে 5 হাতে 1 2 125 ডিগ্রি। তার মানে হচ্ছে এইখান থেকে এইটুকু হচ্ছে আমার 125 ডিগ্রি। তাহলে আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর হবে cos 125। তাহলে এইটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর যা আসে তার মান। তো এভাবেই আমরা মূলত পাওয়ার ফ্যাক্টরটা ক্যালকুলেশন করতে পারি। তো এখন পাওয়ার ফ্যাক্টরটা কি এবং কিভাবে এটা পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে হয়, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা পাওয়ার ফ্যাক্টরের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। আমরা 3 ধরনের পাওয়ার ফ্যাক্টর দেখতে পাই। কোনো একটা এসি সার্কিটে আমরা 3 ধরনের পাওয়ার ফ্যাক্টর দেখতে পাই। পাওয়ার ফ্যাক্টর 3 প্রকার, যথা প্রথমে আমাদের আছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তারপর আছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, এবং আরেকটা আছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো এইখানে দেখো ল্যাগ মানে হচ্ছে কি পিছিয়ে পড়া, ল্যাগ মানে হচ্ছে পিছিয়ে পড়া। তারপরে লিড মানে হচ্ছে এগিয়ে যাওয়া, এগিয়ে থাকা, আর ইউনিটি মানে হচ্ছে একক। হ্যাঁ, তো এখন এই যে তোমার ল্যাগ মানে পিছিয়ে পড়া, লিড মানে এগিয়ে যাওয়া, আবার ইউনিটি মানে হচ্ছে একক। ইউনিটি মানে একক, এটা আমরা আলোচনা করব। তো ল্যাগ হচ্ছে পিছিয়ে পড়া আর লিড হচ্ছে এগিয়ে থাকা। তো এখন দেখো আমরা এখানে পাওয়ার ফ্যাক্টরের ডেফিনেশনে এবং পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশনে দুইটা বিষয়কে এখানে দেখেছি, সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট। তো মনে করো এখানে একটা ভোল্টেজ আছে তোমার 100 ভোল্ট, অ্যাঙ্গেল হচ্ছে -10। এরপরে তোমার হচ্ছে একটা কারেন্ট আছে 5 এম্পিয়ার এবং অ্যাঙ্গেল আছে তোমার মনে করো যে -90। তো এই যে এখন ভোল্টেজেরও একটা অ্যাঙ্গেল আছে নেগেটিভ অ্যাঙ্গেল, আবার কারেন্টেরও একটা অ্যাঙ্গেল আছে সেটাও নেগেটিভ অ্যাঙ্গেল। এখন আমরা
কোন পাওয়ার ফ্যাক্টরটাকে ল্যাগ বলবো আর কোনটাকে লিড বলবো। এখন এই যে ল্যাগ এবং লিড, কোনটাকে রেফারেন্স ধরে আমরা ল্যাগ এবং লিড হিসাব করব। তো সবসময় একটা বিষয় মনে রাখবা, এই যে ল্যাগ এবং লিড হিসাব করা হবে কারেন্টকে রেফারেন্স ধরে। এই হলো কারেন্টকে রেফারেন্স ধরে আমরা কোন পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগ এবং কোন পাওয়ার ফ্যাক্টরটা লিড সেটা হিসাব করব। সেটা কিভাবে, তোমার হচ্ছে আমরা দেখব যে ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট কি অবস্থায় আছে। এখন দেখো এখানে আমরা একটা মান নিয়েছি, আমরা যদি এটাকে প্লট করি তাহলে সেখান থেকে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো আমরা এখানে এটাকে প্লট করব। প্রথম আমরা একটা কার্টেসিয়ান সিস্টেম নিলাম। তো এইখানে আমাদের ভোল্টেজটা হচ্ছে কত ভোল্ট, 100 ভোল্ট এবং অ্যাঙ্গেল হচ্ছে -10। তাহলে -10 কোথায় হতে পারে, ধরে নিলাম এই বরাবর -10, মাইনাস মানে হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। তাহলে এইটুক হচ্ছে আমার -10, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। এরপর দেখো কারেন্ট হচ্ছে কত, -90। তাহলে -90 কোথায় হবে, -90 হবে এইখানে। তাহলে এইটুক হচ্ছে কত, -90। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের কারেন্ট। তো এখন এইখানে একটু খেয়াল করে দেখো, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার এখন এইটুকু। তাহলে এইটুকু হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টরের মান কত হবে, 80 ডিগ্রি, -80 ডিগ্রি হবে। তো এখন এইখানে দেখো আমরা ভোল্টেজ এবং কারেন্টের তুলনায় আমাদের সবসময় টার্গেট থাকবে যে আমাদের রেফারেন্স হচ্ছে এইটা, আমরা এই রেফারেন্স থেকে কিন্তু অ্যাঙ্গেল হিসাব করব। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে রেফারেন্স। এখন মনে করো যে ভোল্টেজ এবং কারেন্ট দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো এখন মনে করো যে এই দিক থেকে তারা দৌড়াতে শুরু করছে। তো দৌড়াতে শুরু করে এখন টার্গেট হচ্ছে তাদের এই রেফারেন্সে আসা, অর্থাৎ এই 0 পয়েন্টে আসা। তো 0 পয়েন্টে আসতে গেলে দেখো তো প্রথমে আছে ভোল্টেজ, এরপরে আছে কি, কারেন্ট। তো এখানে দেখো এই রেফারেন্সের তুলনায়, অর্থাৎ এই রেফারেন্সের সাপেক্ষে ভোল্টেজ এবং কারেন্ট যদি আমরা তুলনা করি তাহলে দেখব এই রেফারেন্সের তুলনায় ভোল্টেজ রেফারেন্স থেকে একটু দূরে আছে, কিন্তু কারেন্ট তার চেয়ে অনেক দূরে আছে। এখন এই দুইটাকে কম্পেয়ার করে দেখো যে ভোল্টেজ এবং কারেন্টের তুলনায় রেফারেন্স থেকে কে এগিয়ে পিছিয়ে আছে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি তাহলে দেখো ভোল্টেজ এগিয়ে আছে এবং কারেন্ট পিছিয়ে আছে। তাহলে এই কারেন্টের পিছিয়ে পড়াটার নামই হচ্ছে ল্যাগ। এখানে আমরা রেফারেন্স হিসাবে ভোল্টেজকে কিন্তু ধরবো না, আমরা ধরবো হচ্ছে কারেন্টকে। দেখব যে ভোল্টেজের তুলনায় কারেন্টটা কোথায় আছে, ভোল্টেজের সামনে আছে নাকি ভোল্টেজের পিছনে আছে। যদি ভোল্টেজের পিছনে থাকে, কারেন্ট যদি ভোল্টেজের পিছনে থাকে তাহলে সেটা হচ্ছে ল্যাগ, মানে কারেন্ট পিছিয়ে আছে। আবার কারেন্ট যদি তোমার এই ভোল্টেজের তুলনায় সামনে থাকে বা এগিয়ে থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে লিড। অর্থাৎ আমরা দেখব যে ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা কোন দিকে আছে, কারেন্ট এগিয়ে আছে নাকি পিছিয়ে আছে। যদি কারেন্ট এগিয়ে থাকে তাহলে সেই পাওয়ার ফ্যাক্টরটাকে বলবো লিডিং পাওয়ার ফ্যাক্টর। কারেন্ট যদি ভোল্টেজের চেয়ে পিছিয়ে থাকে তাহলে সেই পাওয়ার ফ্যাক্টরটাকে বলবো আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো তাহলে দেখো এই যে ভোল্টেজ এবং কারেন্টকে আমরা প্লট করে দেখলাম যে আমাদের ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট পিছিয়ে আছে, এজন্য এই পাওয়ার ফ্যাক্টরটার নাম হবে কি, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। মানে পিছিয়ে পড়া, কে পিছিয়ে আছে, কারেন্ট পিছিয়ে আছে। তো এখন আসো আমরা একটা লিডিং পাওয়ার ফ্যাক্টরের এক্সাম্পল যদি দেখি। তো এখন মনে করো যে এইখানে এইটাকে আমি প্লাস করে দিলাম, +90 করে দিলাম। তাহলে +90 করে দিলে কি হবে, তাহলে এটাকে যদি আমরা প্লট করি তাহলে দেখো এখানে ভোল্টেজ হচ্ছে -10। তাহলে ভোল্টেজ আমি ধরে নিলাম এটা হচ্ছে -10, তাহলে এটা হচ্ছে -10, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। কারেন্ট হচ্ছে কত, +90। তাহলে +90 কোথায় হবে, এইখানে হবে। তাহলে এইটুক হচ্ছে +90। তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত হবে, এখানে 90, এখানে 10, টোটাল হচ্ছে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এখন এইটা হচ্ছে ভোল্টেজ, এইটা হচ্ছে কারেন্ট। তো এখন দেখো এইটা হচ্ছে আমাদের রেফারেন্স। তাহলে এই রেফারেন্সের তুলনায় দেখো ভোল্টেজ পিছিয়ে আছে, কারেন্ট এগিয়ে আছে। তাহলে আমরা এই পাওয়ার ফ্যাক্টরটাকে বলবো কি, লিডিং পাওয়ার ফ্যাক্টর। কার সাপেক্ষে, ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট এগিয়ে আছে, কারেন্টের এই এগিয়ে থাকাটাকেই বলা হচ্ছে লিডিং। তো তাহলে দেখো এখানে ল্যাগিং বা লিডিং আমরা বলবো কারেন্টের অবস্থান দেখে, ভোল্টেজের তুলনায় কারেন্টের অবস্থান দেখে আমরা পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং বা লিডিং নামকরণ করব। তো তাহলে দেখো এখানে যদি আমরা সামারি করি তাহলে কি বলবো,
যে আমরা দেখব প্রথমে প্লট করব, প্লট করার পরে দেখব যে কারেন্ট এবং ভোল্টেজের পজিশনটা কোথায় আছে। যদি ভোল্টেজের তুলনায় কারেন্ট যদি পিছিয়ে থাকে তাহলে সেই পাওয়ার ফ্যাক্টরটার নাম হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এবং ভোল্টেজের তুলনায় কারেন্ট যদি এগিয়ে থাকে বা সামনের দিকে থাকে তাহলে সেটাকে বলবো আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টর। এবং এই সামনে পিছনে এটাকে মেজার করব কিভাবে, এটা কিন্তু আসলে দেখলেই বোঝা যাচ্ছে। দেখো এই রেফারেন্সটাকে আমরা চিন্তা করব, এই রেফারেন্সের সাথে এটাকে বিবেচনা করব যে এই রেফারেন্স থেকে ভোল্টেজ কোথায় আছে, কারেন্ট কোথায় আছে। তারপর দেখো এখানে দেখো রেফারেন্স থেকে ভোল্টেজ কিন্তু পিছনের দিকে আছে এবং কারেন্ট কিন্তু সামনের দিকে আছে। তো এটা ছিল আমাদের লিডিং এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এবং এখানে দেখো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা কি? তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যদি আমরা চিন্তা করি, তো এখানে দেখো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে একক পাওয়ার ফ্যাক্টর। একক পাওয়ার ফ্যাক্টর হচ্ছে তোমার তখনই বলবো যখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। দেখো এর আগে যে দুইটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করেছি, ওই দুইটা উদাহরণেই তোমার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল ছিল, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে ছিল না। এখন যখন আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আসবে তখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। মানে অ্যাঙ্গেল থাকতে পারে কিন্তু ফাইনালি মানে তোমার হচ্ছে রেজাল্টেন্ট কোনো অ্যাঙ্গেল থাকবে না, অর্থাৎ তাদের মধ্যবর্তী ভোল্টেজ এবং কারেন্টের মান হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। এখন এটা কেমন হবে, মনে করো এখানে একটা ভোল্টেজ আছে, সেটা হচ্ছে 100 ভোল্ট এবং কারেন্ট আছে সেটা মনে করো যে 5 অ্যাম্পিয়ার। তো তাহলে এখন দেখো এখানে কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই, মানে হচ্ছে কত, অ্যাঙ্গেল হচ্ছে এখানে 0, এখানেও কোনো অ্যাঙ্গেল নাই, মানে হচ্ছে অ্যাঙ্গেল 0। তো তাহলে এটার যদি আমরা প্লট করি তাহলে কি পাবো, দেখো অ্যাঙ্গেল 0 মানে হচ্ছে আমাদের ভোল্টেজ এই বরাবর থাকবে, আবার কারেন্টের অ্যাঙ্গেল 0 মানে হচ্ছে এটা হচ্ছে ভোল্টেজ কারেন্টও এই একই বরাবর থাকবে। তাহলে দেখো আলটিমেটলি এখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল এখানে নাই, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টকে যদি অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা ইন ফেজে আছে, মানে একই ফেজে আছে। তাদের ফেজ মানে হচ্ছে দশা বা চেহারা, অর্থাৎ তাদের অ্যাঙ্গেল হচ্ছে একই, তাদের মধ্যবর্তী কোনো কৌণিক ব্যবধান নাই। তো তাহলে দেখো এইখানে হচ্ছে কি, তাহলে এইটাকে বলা হবে তোমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আবার বিষয়টা এমনও হতে পারে, তোমার মনে করো যে ভোল্টেজ সমান সমান হচ্ছে 100 ভোল্ট, অ্যাঙ্গেল হচ্ছে তোমার -10, এরপরে কারেন্ট 5, মনে করো যে এটার অ্যাঙ্গেল হচ্ছে তোমার হচ্ছে -10। তাহলে দুইটাই যদি -10 হয় তাহলে দুইটা কোন দিকে হবে, মনে করো যে ধরে নিলাম -10 হচ্ছে এই বরাবর, তার মানে ভোল্টেজ এবং কারেন্ট কিন্তু একই বরাবর আছে। দেখো দুইটাই -10, কিন্তু এখানে আলটিমেটলি দেখো ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে আছে, অর্থাৎ ভোল্টেজ যে দিকে আছে কারেন্টও একই দিকে আছে, অর্থাৎ এদের মধ্যে কৌণিক কোনো ব্যবধান নাই। এর আগের উদাহরণগুলোতে দেখো ভোল্টেজ ছিল একদিকে, কারেন্ট ছিল আরেক দিকে, কিন্তু এখানে ভোল্টেজ এবং কারেন্ট একই দিকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান 0। তো যেখানে তোমার হচ্ছে অ্যাঙ্গেলের মান 0 হয় তাহলে দেখো অ্যাঙ্গেল 0 হলে কি দাঁড়াচ্ছে cos θ, তাহলে cos θর মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এই যে এখান থেকে পাওয়ার ফ্যাক্টরের মান 1 হলে সেটাকে বলা হবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো আশা করি তোমরা পাওয়ার ফ্যাক্টর বুঝতে পেরেছো যে কোনটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, কোনটা লিডিং পাওয়ার ফ্যাক্টর এবং কোনটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এখন আমরা এই পাওয়ার ফ্যাক্টরগুলোকে সরাসরি একটু সার্কিটের মাধ্যমে দেখব যে কিভাবে এটা সার্কিটের মাধ্যমে আসলে পাওয়ার ফ্যাক্টরগুলো আসে। তো দেখো এখানে আমরা প্রথমে একটা সার্কিট কনসিডার করি। এইখানে আমাদের একটা রেজিস্টিভ লোড আছে, তারপরে এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড এবং এটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। এখানে আমরা একটা সাপ্লাই দিলাম, এসি সাপ্লাই, এটার মান নিলাম আমরা হচ্ছে 10 ওহম, এটা নিলাম 50 ওহম এবং এটা নিলাম হচ্ছে 100 ওহম। তো এই হলো আমাদের একটা এসি সার্কিট। আর মনে করো যে এইখানে আমরা সাপ্লাই দিলাম, সেটা হচ্ছে 100 ডিগ্রি আর 100 ভোল্ট এবং এটার অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের একটা এসি সার্কিট। তো এখন আমরা এই এসি সার্কিট থেকে আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে কিভাবে ডিফাইন করব এবং পাওয়ার ফ্যাক্টরটা কেমন হবে এটা আমরা দেখব। তো দেখো আমরা প্রথমেই যে পাওয়ার ফ্যাক্টরটা দেখেছিলাম সেটা ছিল কি আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর।
ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ছিল, এরপরে আমাদের ছিল হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, এরপরে ছিল আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো দেখো এই যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটাকে তোমার কিভাবে ডিফাইন করা হয় আমাদের প্রথমে সেটা একটু জানা দরকার। তো আমরা দেখেছি, আমরা নর্মালি শিখলাম কি যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে তোমার ভোল্টেজের তুলনায় কারেন্ট যদি পিছিয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এখন এই যে ভোল্টেজের তুলনায় তোমার কারেন্ট পিছিয়ে থাকে, যেমন তোমার মনে করো যে এখানে একটা ভোল্টেজ নিলাম, ভোল্টেজটা তোমার 100, এখানে অ্যাঙ্গেল হচ্ছে 10। মনে করো কারেন্ট যদি এই সার্কিটের কারেন্ট যদি হয় তোমার মনে করো যে সাপোজ আমি ধরে নিচ্ছি 5 এবং অ্যাঙ্গেল হচ্ছে তোমার 45, এটা হিসাব করলে কারেন্ট এটা নাও আসতে পারে, এটা জাস্ট আমরা ধরে নিচ্ছি এখানে। তো এখন এখানে দেখো এই যে ভোল্টেজের তুলনায় কারেন্ট কিন্তু এখন এগিয়ে আছে, তোমরা এটা প্লট করলেই বুঝতে পারবে যে কিভাবে এগিয়ে থাকে। তো এখন দেখো এখানে ভোল্টেজ এগিয়ে আছে এবং এখানে কারেন্ট এবং ভোল্টেজের এই দুইটার সাপেক্ষে কারেন্ট আমাদের এগিয়ে আছে, ঠিক আছে। তো এই যে এগিয়ে থাকা, আবার মনে করো এইখানে আমি ভোল্টেজ এটা হলো, মনে করো যে তোমার কারেন্ট এখানে হলো 5 অ্যাঙ্গেল -45 ডিগ্রি। তো এবার দেখো এই দুইটার সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে এখানে দেখতে পাবা যে কারেন্ট এই সার্কিটে কারেন্ট পিছিয়ে আছে। তো এই যে দেখো কখনো কারেন্ট এগিয়ে থাকতেছে, কখনো কারেন্ট পিছিয়ে থাকতেছে। মূলত এটা কোন ধরনের সার্কিটে হবে, কোন ধরনের সার্কিটে আমার কারেন্ট এগিয়ে থাকবে আর কোন ধরনের সার্কিটে আমার কারেন্ট হচ্ছে পিছিয়ে থাকবে, এটা হচ্ছে সার্কিট থেকে যদি আমরা ডেফিনেশন করতে চাই তাহলে কি হবে। দেখো এইখানে আমাদের এই সার্কিটটা একটু খেয়াল করে দেখো, এই সার্কিটে যদি আমরা টোটাল ইম্পিডেন্স ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, এখানে হচ্ছে তোমার 10 প্লাস, এরপরে দেখো তোমরা জানো যে এই ইন্ডাক্টরকে কি দিয়ে প্রকাশ করা হয়, প্লাস জে, তাহলে দেখো এখানে হচ্ছে জে অফ 50 এবং ক্যাপাসিটরকে মাইনাস জে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে হচ্ছে মাইনাস জে অফ 100। তো তাহলে এইখান থেকে আমরা পাবো 10 মাইনাস জে অফ 50, অর্থাৎ এখানে 100, এখানে হচ্ছে 50, বাদ দিলে হচ্ছে -50। তো তাহলে দেখো এইটাকে যদি আমরা কমপ্লেক্স মোডে লিখি, অর্থাৎ অ্যাঙ্গেল সহ যদি লিখি, তো তাহলে এটার মান আসবে তোমার 51, অ্যাঙ্গেল আসবে -78 ওহম। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের ইম্পিডেন্সের মান, অর্থাৎ এই সার্কিটে টোটাল ইম্পিডেন্সের মান। আচ্ছা, এখন এখান থেকে আমরা ইম্পিডেন্স জানি, ভোল্টেজ জানি, তো এই সার্কিটে যদি আমরা কারেন্ট ক্যালকুলেশন করতে চাই তাহলে কারেন্ট সমান আমরা জানি ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স। ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স হচ্ছে 51, অ্যাঙ্গেল হচ্ছে -78 ডিগ্রি এবং এখান থেকে আমরা পাবো 1.96 এবং অ্যাঙ্গেল আসবে 88 ডিগ্রি। তো এখন দেখো যখন নাকি আমাদের এখানে আমরা কারেন্ট দেখতে পাচ্ছি কি এই সার্কিটের রিয়েল ক্যালকুলেশন হচ্ছে এটা, তো এই সার্কিটে আমরা দেখো আমাদের ভোল্টেজ হচ্ছে কত ডিগ্রি, 10 ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রি, কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে 88 ডিগ্রি। এখন এইটাকে যদি আমরা একটু ফেজরের মাধ্যমে দেখাই তাহলে কি হবে, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের ভোল্টেজ হচ্ছে +10, তাহলে +10 আমি ধরে নিলাম এই বরাবর হচ্ছে +10, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে কত 88 আমি ধরে নিলাম এই বরাবর, এটা হচ্ছে কারেন্ট। তো তাহলে দেখো এইখানে এইটুক 10, এইটুক হচ্ছে 88, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে হচ্ছে আমার 78। এখন এই দুইটার ভিতরে দেখো ভোল্টেজের তুলনায় কারেন্ট কিন্তু এগিয়ে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো দেখো সার্কিটের প্যারামিটারের সাপেক্ষে যদি আমরা ডেফিনিশনটা দিতে চাই, এখানে দেখো আমাদের ইন্ডাক্টর ছিল কত 50 এবং ক্যাপাসিটর ছিল 100, আমাদের টোটালি মানে রেজাল্টেন্ট অর্থাৎ এই দুইটাকে দেখো এখানে হচ্ছে আমাদের ইন্ডাক্টর হচ্ছে জে অফ 50 এবং ক্যাপাসিটর হচ্ছে -J100। তো তাহলে এই দুইটা থেকে ক্যালকুলেশন করে আমরা রেজাল্টেন্ট পাবো হচ্ছে -J50, অর্থাৎ আমাদের এই সার্কিটে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান হচ্ছে বেশি, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কিন্তু এখানে থাকছে না। যখন আমরা এইটা এবং এটা রেজাল্টেন্ট করছি, দেখো এখানে রেজাল্টেন্ট করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের ইম্পিডেন্সটা হচ্ছে কি
ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো তাহলে দেখো এইটা, তাহলে আমার এই টোটাল সার্কিটটা হচ্ছে কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান হচ্ছে বেশি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের তুলনায় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান এখানে বেশি। তো তাহলে দেখো, এবং এই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বিশিষ্ট সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের পাওয়ার ফ্যাক্টর হয় পজিটিভ, অর্থাৎ রেজাল্টেন্ট যদি বলি আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সার্কিটে, অর্থাৎ যে সার্কিটে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি সেই সার্কিটে ভোল্টেজের তুলনায় কারেন্ট এগিয়ে থাকে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর লিডিং হচ্ছে। তো তাহলে আমরা যদি তোমার এই ইম্পিডেন্সের সাপেক্ষে যদি আমরা এই ডেফিনিশনটা দিই তাহলে বলবো যে সার্কিটে, যে এসি সার্কিটে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি হয়, অর্থাৎ তোমার পুরো সার্কিটটা ক্যাপাসিটিভ সার্কিট হয়, সেই সার্কিটে কারেন্ট কি হয় ভোল্টেজের তুলনায় এগিয়ে থাকে, তাহলে সেই ধরনের পাওয়ার ফ্যাক্টরকে বলা হবে কি লিডিং পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বিশিষ্ট সার্কিটে আমাদের ভোল্টেজের তুলনায় কারেন্টটা এগিয়ে থাকবে এবং এগিয়ে থাকলে পাওয়ার ফ্যাক্টরের মান হবে লিডিং। ঠিক একইভাবে এখন যদি আমরা এখানে এই প্যারামিটারটাকে যদি একটু চেঞ্জ করে দিই, তোমার মনে করো যে এইটাকে যদি 100 করি আর এইটাকে যদি আমরা 50 করি, তো তাহলে দেখো আমাদের রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্ট হবে এখানে দেখো এখানে হচ্ছে তোমার জে অফ 100 মাইনাস জে অফ 50, তাহলে এখান থেকে হবে জে অফ 50, অর্থাৎ এইখানে আমাদের রেজাল্টেন্ট মান হবে প্লাস, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এখন এই সার্কিটটা হবে কি টোটালি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বিশিষ্ট একটা সার্কিট, অর্থাৎ এই যে এখানে দেখো এই সার্কিটে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আছে, কিন্তু তাদের রেজাল্টেন্ট হলো কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। অর্থাৎ এই দুইটাকে যদি তুমি সার্কিটে কানেকশন দাও তাহলে এইটার মান বেশি হওয়ার কারণে, ইন্ডাক্টরের মান বেশি হওয়ার কারণে এইখানে এই সার্কিটে এইটার ইফেক্টটা বেশি হবে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ইফেক্ট বেশি হবে। তো তাহলে দেখো কারণ কি এখানে দেখো এখানে রেজাল্টেন্ট থেকেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই সার্কিটে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি হবে, আর যে সার্কিটে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি হবে তো তখন সেই সার্কিটটার এখানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, দেখো এইটা হচ্ছে আমাদের তখন মাইনাস হবে আর এইটা প্লাস হবে। তো তাহলে এইখান থেকে আমাদের ইম্পিডেন্সের মান আসবে 51, অ্যাঙ্গেল হবে 78, এবং এখান থেকে আমরা কারেন্টের মান পাবো, কারেন্ট সমান সমান হচ্ছে ভোল্টেজ বাই ইম্পিডেন্স হচ্ছে 51, অ্যাঙ্গেল হচ্ছে 78, এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন পাবো 1.96 এবং অ্যাঙ্গেলের মান আসবে -68 অ্যাম্পিয়ার। তো তাহলে দেখো এইখানে এই সার্কিটটাতে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি হওয়ার কারণে কারেন্ট হয়ে গেছে নেগেটিভ। এখন আসো এইটাকে যদি আমরা প্লট করি, দেখো ভোল্টেজের অ্যাঙ্গেল যা ছিল তাই, কিন্তু কারেন্টের অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন কারেন্ট হবে -68, তাহলে -68 কোথায় হতে পারে, তোমার ধরে নিলাম এই বরাবর হচ্ছে -68, তাহলে এইটা হচ্ছে এখন আমার কারেন্ট। তো এখন দেখো এই যে ভোল্টেজ এবং কারেন্টের যদি তুমি তুলনা করো, দেখো এখন কিন্তু কারেন্ট পিছিয়ে গিয়েছে। তো তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা সার্কিটে যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি হয় তাহলে ওই সার্কিটে কারেন্ট ভোল্টেজের তুলনায় পিছিয়ে থাকবে, এবং এই অবস্থায় যে পাওয়ার ফ্যাক্টর পাওয়া যাবে সেই পাওয়ার ফ্যাক্টর নাম হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আর এখানে যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ডেফিনেশনটা সেমই থাকবে, যে তোমার এখানে তোমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মানও থাকবে না, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মানও থাকবে না। যেমন এইটা হচ্ছে 100 ওহম, এখন এইটাও মনে করো যে 100 ওহম হয়ে গেল, তাহলে এই সার্কিটে আমার টোটাল ইম্পিডেন্স কত হচ্ছে, দেখো জেড সমান সমান এখানে আছে 10, এখানে আছে প্লাস জে অফ 100 মাইনাস জে অফ 100 সমান সমান কি থাকবে, দেখো এই দুটো যদি ক্যান্সেল আউট হয়ে থাকে তাহলে এখানে জে থাকতেছে। তো তাহলে দেখো ইন্ডাকটিভ যে সময় আমাদের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে সেই সময় ওই সার্কিটের ভিতরে তোমার ইন্ডাক্টরও থাকতে পারে, ক্যাপাসিটরও থাকতে পারে, কিন্তু তাদের রেজাল্টেন্ট হয়ে যাবে 0। দেখো এখানে কি তোমার হচ্ছে প্লাস জে অফ 100 মাইনাস জে অফ 100, এটা হচ্ছে কি 100 ওহম, এটাও 100 ওহম, অর্থাৎ এদের রেজাল্টেন্ট 0। এমন নয় যে এই সমস্ত এলিমেন্ট থাকবে না, দেখো এই সমস্ত এলিমেন্ট থাকার পরেও এদের রেজাল্টেন্ট শূন্য হয়ে গেছে, শুধুমাত্র এখানে রেজিস্ট্যান্স আছে। তো তাহলে দেখো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে অবস্থায় সার্কিটে তোমার কোনো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মানে কোনো ইফেক্ট থাকে না, শুধুমাত্র রেজিস্টিভ এলিমেন্ট থাকে, ওই অবস্থায় সার্কিটে যে পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায় সেটার নাম হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। দেখো আমাদের এখানে ইন্ডাক্টরও থাকতে পারে, ক্যাপাসিটরও থাকতে পারে ওই সার্কিটে, তবে তাদের রেজাল্টেন্ট হয়ে যাবে 0। যেমন মনে করো এখানে তোমার এটা 100 না হয়ে এটা যদি 25 হয়,
এটা মনে করো 25 ওহম এবং এইটাও মনে করো যে 25 ওহম। তাহলে দেখো আমার এই সার্কিটে কিন্তু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সও আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সও আছে, কিন্তু এখন এদের রেজাল্ট্যান্ট কি? রেজাল্ট্যান্ট শূন্য। তাহলে ফাইনালি থাকবে শুধুমাত্র এটা। তাহলে এই অবস্থায় সার্কিটে আমি যে পাওয়ার ফ্যাক্টর পাবো ওই পাওয়ার ফ্যাক্টরটার নাম হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা একক পাওয়ার ফ্যাক্টর। তো এটাই ছিল মূলত আমাদের পাওয়ার ফ্যাক্টরের বেসিক কনসেপশন। আশা করি তোমরা পাওয়ার ফ্যাক্টর কি, পাওয়ার ফ্যাক্টর বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।